ট্রাভেল ডেস্টিনেশন তুই তভি আজ চললো আন্দামানের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ মাউন্ট হ্যারিয়েটে। সঙ্গে থাকবে জঙ্গলের মাঝে গা ছমছমে ট্রেকিং এর অভিজ্ঞতা। এই হচ্ছে যোগ, এই দেখুন। কিন্তু তার আগে আমরা দেখব এশিয়ার বৃহত্তম এবং প্রাচীনতম সমিল সেগুন কাঠের থেকে নাকি ভালো কাঠ। আর দিনটা শেষ করব পোর্ট ব্লেয়ারের 3 দুর্দান্ত মিউজিয়ামের অভিজ্ঞতা নিয়ে। কি আর তট হয়েছে না? তাহলে চলুন ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। গুড মর্নিং। আজ 17ই নভেম্বর 2024, ঘড়িতে এখন 10টা 35। এই মুহূর্তে আমরা আছি পোর্ট ব্লেয়ারে, আমাদের হোটেলের ঠিক সামনে। আর আজকে তো বেরোতে একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম ছিল রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড যাওয়ার। কিন্তু যেহেতু মন্ত্রী এসছে, আমাদের দেশে তো ভিআইপি কালচার এরকমই যে মন্ত্রী এলে ট্যুরিস্টের জন্য জায়গাটা বন্ধ হয়ে যায়। তো আন্দামানও সেই নিয়মের কোনো ব্যতিক্রম না, যে কারণে রস আর নর্থ বে যাওয়া হয়নি। আলটিমেটলি চাথাম আর মাউন্ট হ্যারিয়েট এটা হঠাৎ করে ডিসাইড করলাম। চলুন শুরু করি। যে কোনো কাজের আগেই এনার্জির দরকার হয়, আর সেজন্য পেট্রোল পাম্পে গাড়ির এনার্জি মানে ডিজেল ভরার ফাঁকে আমি চললাম আমাদের এনার্জি সংগ্রহের জন্য ফলের দোকানে। রাস্তায় খিদে পাবে, ওই জন্য একটু ফল নেব। কলা নিতে এলাম, 1 কিলো কলা হচ্ছে 100 টাকা। এই হচ্ছে কলা, 10 পিস কলার দাম হচ্ছে 120 টাকা, তার মানে 12 টাকা পিস। ভাবতে পারি আমরা সিঙ্গাপুরি কলা 12 টাকা পিস কিনছি, বাট আন্দামান সত্যিই কস্টলি। মাউন্ট হ্যারিয়েট ইতিহাসগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেটা পুরো ব্লগটা দেখলে ঠিকই জানতে পারবেন। তবে তার আগে আজকের গাড়ি ভাড়াটা একবার বলে দিই। আজকে চাথাম আর মাউন্ট হ্যারিয়েট ঘোরার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা। আর এর মধ্যে কি কি ইনক্লুড আছে সেটা নিজেরাই শুনে নিন। फेरी का जो है आपका 170 रुपीज़ वन साइड कैब 4 व्हीलर गाड़ी का है एंड पर पर्सन जो है 14 रुपीज़ है। 14 रुपीज एक बंदा का पर पर्सन यस वन साइड। अच्छा, तो बोथ साइड एंड जो है जो हमारा माउंट हैरियट है वहाँ भी 30 रुपीज़ पर पर्सन एंट्री एंड कैब पार्किंग 50 रुपीज़। अच्छा तो ये इंक्लूडिंग जो है इसी में आपका माउंट हैरियट इसमें आता है। नहीं सर, और आपका नाम बोल दीजिए एक बार। मेरा नाम संतोष कुमार राठौर है। आपका मोबाइल नंबर? मोबाइल नंबर 9476083230। ঠিক। এবারে আমরা এশিয়ার বৃহত্তম কাঠচেরাই মিল চাথামে পৌঁছাতে চললাম। চাথাম মিলে ঢোকার জন্য প্রবেশ মূল্য লাগে জনপ্রতি 20 টাকা। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, রোববার দুপুর 1টার পর চাথাম মিল কিন্তু বন্ধ থাকে। চাথাম সমিলের ভেতরটা ঢুকে আপনি ঠিক এরকম একটা জায়গায় এসে পৌঁছাবেন। চাথাম সমিল 1883 সালে স্থাপিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুনরায় চালু করা হয়েছিল। তৎকালীন যুগের তুলনায় প্রযুক্তিগত দিক থেকে এই মিল অনেকটাই এগিয়ে ছিল এবং এতটাই এগিয়ে ছিল আজও এই পদ্ধতি অনুসরণ করা হয়। আর এইগুলোর ওপর দিয়ে কিন্তু টিম্বার ট্রান্সপোর্ট করা হয়, এরকমভাবে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে প্রসিডিওর। এরকমভাবে ট্রান্সপোর্টেশন হতে পারে এখনও আজকের দিনে, আমি কিন্তু কোনোদিন দেখিনি। সত্যি ব্রিটিশরা কি অদ্ভুতভাবে তৈরি করে গেছিলো তাদের নিজস্ব সুবিধার জন্য। আমাদের সুবিধার জন্য ডেফিনেটলি করেনি, ওরা নিজেদের সুবিধার জন্যই সব কিছু করেছে। তো এই কাঠটার দাম হচ্ছে এই মুহূর্তে 1 কিউবিক মিটার 1,15,000, বেশি না। আমার তো এই মুহূর্তে সামর্থ্য নেই, আপনাদের যদি থাকে কিনবেন। চাথাম মিল একমাত্র জায়গা যেখানে আপনি বিশ্বের সব থেকে দামি কাঠ দেখতে পাবেন। দেখি প্যাডক কাঠ, যেটা সম্পর্কে আমরা শুনেছি প্রচণ্ড দামি, প্রচণ্ড ভালো কাঠ, মেহগনি সেগুন কাঠের থেকেও নাকি ভালো কাঠ। চাথাম সমিল এশিয়ার মধ্যে বৃহত্তম কাঠচেরাই মিল। এই মিলটি যে শুধু পরিকাঠামোগত দিক থেকে উন্নত তাই নয়, তাছাড়াও আরও অনেক দিক থেকে তৎকালীন যুগে এগিয়েছিল। 1991 সালের আগে অবধি কিন্তু পুরো পোর্ট ব্লেয়ার শহরেই কিন্তু ট্রাম লাইন ছিল। এখন কোথাও আর অবশিষ্ট নেই, শুধুমাত্র চাথাম সমিলেই অবশিষ্ট আছে। এটা মেইনলি ইউজ করা হতো টিম্বার ট্রান্সপোর্টেশনের জন্য। ট্রাম যে ডিজেল ইঞ্জিনে টানা হতো সেটার একটা
রেখে দেওয়া হয়েছে এখানে প্রিজার্ভ করে। যে 1903 সালে স্টিম অপারেটেড ট্রাম প্রথম এখানে চালু হয়েছিল পুরো পোর্ট ব্লেয়ার শহর জুড়ে। আর 1890 সালে প্রথম ট্রাম লাইনের ইন্ট্রোডাকশান হয়েছিল, প্রথম ট্রাম লাইন চালু হয়। এবং 1931 সালে এখানে কিন্তু হাতিতে টানা ট্রাম চলতো। এটা একটা অদ্ভুত জিনিস, হাতিতে ট্রাম টানতো। এতক্ষণ আপনাদের প্যাডক কাঠ দেখালাম, এবারে শিল্পীর হাতে প্যাডক কাঠের কি রূপ হয় সেটা নিজেরাই চাক্ষুষ করুন। খালি নাম বলুন কোনটা আপনার চাই। প্যাডক কাঠে পাকা হাতের শিল্পীর সময় সব কিছু যেন জীবন্ত হয়ে উঠেছে। আমার পেছনে যে কত কিছু জিনিস আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই নেবেন তাই যেন মন ভরবে না, মনে হবে আরও কিছু নেই। আগে আপনাদের সঙ্গে স্বরাজ দ্বীপ এবং শহীদ দ্বীপ যাত্রার প্রাইভেট জাহাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি, আর এখন আমরা চাথান থেকে ব্যাম্বু ফ্ল্যাট যাব। তো এখানে দুরকম ফেরি চলে, একটা হচ্ছে শুধু প্যাসেঞ্জার ফেরি, আর একটা হচ্ছে প্যাসেঞ্জার কাম বোট, দুটো নিয়েই ফেরি। উফ, বাইরে প্রচণ্ড গরম, মানে গায়ের রং যা ছিল, এমনিতেই আমার গায়ের রং পুরো কালো হয়ে গেছে সারাদিন ঘুরে বেরিয়ে, তো আরও বেশি ট্যান্ড হয়ে গেছে স্কিন। এবারে আপনাদের সঙ্গে গভর্নমেন্ট ফেরির অভিজ্ঞতা ভাগ করে নেব। লঞ্চটা এতটাই বড় যে এখানে শুধু মানুষই নয়, বড় বড় গাড়িও খুব সহজে পার হতে পারে। লঞ্চে বসার জায়গা কিন্তু খুব বড়, আমার তো মনে হয় এখানে 300 থেকে 350 জন অনায়াসেই বসতে পারবেন। তবে লঞ্চে হাতে গোনা কিন্তু জনা 50-এর বেশি ছিল না। জীবনে কোনোদিন এত বড় লঞ্চে উঠিনি, এটা লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর জানলাটা বিশাল বড়, মানে দেখতেই পাচ্ছেন আমার পেছনে বিশাল বড় একটা জানলা, এটা দিয়ে বাইরের ভিউটা কিরকম দেখা যায় একবার আপনাদেরকে দেখান। তবে পর্যটকের সংখ্যা কিন্তু খুবই নগণ্য, হয়তো এখন অফ সিজন বা অনেক পর্যটক জায়গাটা সম্পর্কে খুব একটা সচেতন নন বলেই আমার মনে হয়েছে। এক্ষেত্রে চাথান থেকে ব্যাম্বু ফ্ল্যাট অবধি আমাদের ভাড়া পড়েছিল 14 টাকা, আর পেরোতে সময় লেগেছে 25 মিনিট। চাথাম থেকে জেটি পেরিয়ে আমরা এপারটায় এসছি, এপারটার নাম হচ্ছে বাম্বু ফ্ল্যাট। তো বাম্বু ফ্ল্যাট থেকে এবার আমরা মাউন্ট হেরিয়েতের দিকে যাব। আর এখানে লস্যি কিনলাম, ঠিক আছে, 35 টাকা দাম। এটা একটা অন্য কোম্পানি, লুবে কোম্পানি, এটা কোনোদিন খাইনি, নামও শুনিনি জন্মে কোনোদিন। জলও কিনলাম, সেটাও 35 টাকা 2 লিটার। আর রুবে কোম্পানির এই বাদাম শেক, সেটাও 35 টাকা। দেখি কেমন খেতে, এগোনো যাক, চলি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে মোট 836টি দ্বীপ আছে, যার মধ্যে 31টিতে মানুষের বসবাস। আন্দামান এবং নিকোবর দ্বীপ 150 কিলোমিটার দীর্ঘ 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে পৃথক হয়েছে। আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে লর্ড মায়ো, নাম তো আমরা সবাই জানি লর্ড মায়োর হত্যাস্থল। মানে শের আলী খান নামে একজন সৈনিক, যিনি পাঞ্জাব রেজিমেন্টে ছিলেন, উনি এই স্থানটাতে লর্ড মায়োকে হত্যা করেছিলেন। আর শের আলী খানকে তো অনেকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গুলিয়ে ফেলে, আর আমি বেশ কিছু ব্লগে দেখেছি শের আলী খানকে কিন্তু বলা হয় যে ওনাকে সেলুলার জেলে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু সেলুলার জেলে ওনাকে ফাঁসি দেওয়া হয়নি, ওনাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল ভাইপার আইল্যান্ডে। মাউন্ট হেরিয়েট আন্দামানের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। অক্ষাংশগত দিক থেকে মাউন্ট হেরিয়েট 11.71 ডিগ্রি উত্তরে অবস্থিত। এবারে এখানকার বনাঞ্চল সম্পর্কে একটা কথা বলি। আমরা জানি 0 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অঞ্চলকে নিরক্ষীয় অঞ্চল বলে। নিরক্ষীয় বনাঞ্চলকে 3 ভাগে ভাগ করা যায়: ট্রপিক্যাল এভারগ্রিন, হিলটপ ট্রপিক্যাল এভারগ্রিন এবং লিথোরাল।
মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক নিরক্ষীয় প্রাথমিক বনাঞ্চলের মধ্যে পড়ে। এর নামকরণ হয়েছিল হ্যারিয়েট সি টাইলারের নামে। অবশেষে অপেক্ষার অবসান। এই মুহূর্তে পৌঁছলাম মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কের ঠিক এন্ট্রি পয়েন্টের সামনে। দাঁড়িয়ে আছি নর্থ বে ভিউ পয়েন্টে। নর্থ বে দ্বীপটাকে মারাত্মক লাগছে, মানে সত্যি মারাত্মক লাগছে। এলে কিন্তু জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মারাত্মক জায়গাটা। এখানে একটা কিন্তু খুব সুন্দর ফরেস্ট রেস্ট হাউস আছে। আপনারা চাইলে পোর্ট ব্লেয়ারের ডিএফও অফিস থেকে রেস্ট হাউসে থাকার জন্য বুক করতেই পারেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে মাইরি, বলার কিছু নেই। এত ভালো লাগছে না, এত ভালো লাগছে। মানে আমি যত আন্দামান ঘুরছি না, তত আমি যেন মোহিত হয়ে যাচ্ছি। প্রচণ্ড সুন্দর। এবারে এখানে একটা 2.5 কিলোমিটার ট্রেক আছে, সেটা করব। চলুন। এই হচ্ছে রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে। আর দেখি এটা যে 2.5 কিলোমিটার রাস্তায় জোক আছে বলেছে, জোক থেকে সতর্ক থাকতে হবে। এগোই। শহুরে জীবনে আমরা কিন্তু অন্যরকম ফিলিংস পাই, মানে সবসময় কর্মব্যস্ত, হর্নের আওয়াজ, গাড়ির হর্নের আওয়াজ, সবসময় ছোটার নেশা। কিন্তু এখানে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে জঙ্গলে গাছের আওয়াজ শুনতে শুনতে না, মানে ওই একটা অসাম ফিলিংস। কি ও কেমন লাগছে? আমার তো ভয় করছে। ভয় করছে কেন? আওয়াজটা কোনোদিন শুনিনি তো এমনি ধারা জঙ্গলের, ওই জন্য ভয় করছে। যাই হোক, এগোই। 2021 সালে মণিপুরের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান চিরস্মরণীয় রাখতে মাউন্ট হ্যারিয়েট পরিবর্তন করে মাউন্ট মণিপুর করা হয়। 1891 সালে ব্রিটিশরা এখানে 23 জন মণিপুরী স্বাধীনতা সংগ্রামীকে পাহাড় থেকে ফেলে হত্যা করেছিল। অসাম এক্সপিরিয়েন্স, মানে এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে এর আগে কোনো দিন হয়নি। একদম নিরক্ষীয় বনাঞ্চলের মাঝে ট্রেক। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, সোনালি মিস যখন পড়াতেন নিরক্ষীয় বনাঞ্চলের ফিচার্স, তখন কিন্তু ডিয়েগো আলভারেজ, শঙ্কর, এদের গল্প কথা, মানে চাঁদের পাহাড়ের গল্প মনে পড়তো। আজ সেরকমই একটা জায়গার সাক্ষী। হয়তো আমি আফ্রিকায় নেই, বাট দুধের সাথে ঘোলে মেটানোর মতো ব্যাপার। আর রাস্তা যেহেতু পুরো একটা বাঁশ পড়েছিল, হাতে ওটা রাখলাম, কেননা ট্রেকিংয়ের অভিজ্ঞতা বলে, এটাকে আমি সান্দাকফু ফলুট যখন করেছি তখন ট্রেকারদের, মানে গাইডদের মুখে শুনেছি হাতে একটা কিছু সবসময় রাখবেন। কখনো স্লিপ, মানে রাস্তায় চলতে চলতে স্লিপও করতে পারেন, সেখান থেকে বাঁচাবে। বা অন্য কোনো রকম সমস্যা হলে সেখান থেকে বাঁচার উপায় কিন্তু আপনার এই লাঠি। এই হচ্ছে জোক, এই হচ্ছে জোক, এই দেখুন, এই হচ্ছে জোক। আমরা কালাপাত্থার ট্রেকের স্টার্টিং পয়েন্টে আবার ফিরে এসে বসে আছি। এখান থেকে কালাপাত্থার ট্রেকের ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার রাস্তা। আর পুরো জায়গাটা হচ্ছে লিচ প্রন জোন। আপনি ঢোকার মুখে একটা বোর্ড দেখতে পাবেন যে এখানে লিচ প্রন জোন বলে পরিষ্কার লেখা আছে।
তো 1.5 কিলোমিটার মতো রাস্তা গেছিলাম, গিয়ে এত রাস্তায় জোকের উৎপাত যে সঙ্গে কিছু নেই, আমরা যে কারণে বাধ্য হয়ে ফিরে এলাম। ফিরে এসে আবার স্টার্টিং পয়েন্টে বসে আছি। আর আমরা গেছি কতটা, অর্পিতায় ট্রেকটা শুরুর মুখে এই ঘড়িটা পড়েছিল যে কতটা কিলোমিটার গেল সেটা দেখার জন্য আর কত ক্যালোরি বার্ন হলো। তো আমরা গেছিলাম হচ্ছে 3.1 কিলোমিটার আপ ডাউন মিলিয়ে। যাই হোক, আমরা তো যেতে পারলাম না। ভবিষ্যতে যদি আপনারা কেউ যান, তিনি গিয়ে তারপর ভিডিওটা আপলোড করবেন, সেটাই রিকোয়েস্ট। মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক প্রায় বিলুপ্তপ্রায় প্রজাতি মানে আন্দামানের বুনো শুয়োর, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, কচ্ছপ এবং নারকেল কাঁকড়া বা রবার ক্র্যাবের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে নানা ধরনের প্রজাপতি দেখতে পাওয়া যায়। এই জায়গাটা অবস্থানগত দিক থেকে এবং সামরিকগত দিক থেকে ব্রিটিশদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে দাঁড়িয়ে আশেপাশের সমস্ত দ্বীপের ওপর খুব সহজেই নজরদারি করা যেত। কোনো বহিরাগত শত্রুর আক্রমণ হচ্ছে নাকি সেটাও লক্ষ্য রাখা যেত। নিকোবর আইল্যান্ডে মানে যারা নিকোবরই হন, তাদের কুঁড়ে ঘরগুলো কীরকম হয় সেটা কিন্তু আমাদের ওখানে যে কুঁড়ে ঘর আমরা দেখি সেই কুঁড়ে ঘরের থেকে একদম আলাদা। সেটা কীরকম সেটা এক ঝলক দেখাচ্ছি। কুড়ি টাকার নোটের পেছন দিকটা, পুরনো 20 টাকার, অ্যাকচুয়ালি নতুন 20 টাকার নয়, সেই পেছন দিকটা আগে ভালো করে দেখুন। আমি দেখাচ্ছি এটাকে, তারপরে এই পেছনটাকে দেখুন, দেখুন জায়গা দুটো মেলে নাকি। একরাশ ভালো লাগাকে মনে নিয়ে মাউন্ট হেরিয়েটকে বিদায় জানিয়ে ফিরে চললাম পোর্ট ব্লেয়ারের পথে। রাস্তায় চলার পথে গ্লুকোজের সন্ধানে এবারে কিন্তু আমাদের ভরসা নোনতা খাবারে। হাতে সময় থাকার জন্য এবারে গাড়ি ছেড়ে পোর্ট ব্লেয়ার শহরের বিভিন্ন মিউজিয়ামগুলো ঘুরতে বেরোলাম। চাথাম আর তারপর মাউন্ট হেরিয়েট, এই দুটো দেখে নিয়ে আমরা এরপর দেখতে এসেছি নেভাল মেরিন মিউজিয়াম, যার আরেক নাম হচ্ছে সমুদ্রিকা। তো এখানে বড়দের এন্ট্রান্সের জন্য টিকিট পড়ে হচ্ছে 50 টাকা করে। আমাদের দুটো টিকিট পড়েছে। ভিডিওগ্রাফির জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না, ফটোগ্রাফির জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না। আর বাচ্চাদের জন্য পড়ে হচ্ছে 25 টাকা করে। চলুন এবার ভেতরে এগোই। সমুদ্রিকায় ঢুকে নজরে এলো সম্পূর্ণ অন্য ধরনের একটা নিকোবরি হাট। বাঁশের তৈরি এই ঘরটির উচ্চতা আগের ঘরটার মতোই কিন্তু কম। তবে এ প্রসঙ্গে একটা কথা বলি, নৃতত্ত্ববিদ্যার ভাষায় নিকোবরিরা কিন্তু মঙ্গলয়েড টাইপ। আজকের দিনে দাঁড়িয়ে ব্লু হোয়েল বা নীলতিমির নাম জানেন না এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু ব্লু হোয়েলের স্কেলিটন আমরা খুব কমজনই দেখেছি। সামনে আপনাদের কিন্তু ব্লু হোয়েল বা নীলতিমির কঙ্কাল আছে। 1966 সালে নীলতিমি শিকার নিষিদ্ধ করা হয়। 2008-এ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার নীলতিমিকে একটি বিলুপ্তপ্রায় প্রাণী বলে ঘোষণা করেছে। আন্দামান শব্দটা উঠলেই এখানকার সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী জারোয়াদের কথা ওঠে। জারোয়ারা মূলত মধ্য আন্দামান এবং দক্ষিণ আন্দামানে বাস করে। নৃতত্ত্ববিদ্যার ভাষায় জারোয়ারা কিন্তু মঙ্গলয়েড টাইপ। এবার জারোয়াদের আসল ছবি তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, সেটা রেস্ট্রিক্টেড। সেই কারণে কিছু জারোয়াদের মডেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে এই রুমটার ভেতর কোরালের অনেক রকম ভ্যারাইটি, টেবিল কোরাল, ফিঙ্গার কোরাল, ব্রাঞ্চিং কোরাল, ইন্টারলকিং ব্রাঞ্চিং কোরাল, ডেলিগেট কোরাল, ভ্যারাইটিসের কোরাল মানে আমরা এর আগে দেখেছি হ্যাভলকে। তো
এত ভ্যারাইটির কথা কেউ আমাদেরকে বলেও নি, আর এখানে না এলে কিন্তু এত ভ্যারাইটি কোরাল আপনি দেখতেও পারবেন না, চিনতেও পারবেন না। তো সেইটা পুরো তো দেখানো সম্ভব না, এক ঝলক আপনাদের জন্য রইল। এবারে শেলের ঘরে যাওয়ার পালা। আমাদের বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে শাঁখ বাজবে না এটা হতে পারে না। তো আমরা যে শাঁখটা বাজাই সেটার নাম কি আমরা জানি? আমার তো মনে হয় যে 90% লোক আমরা এর নাম জানি না, আমি নিজেও জানতাম না ইনফ্যাক্ট। তো সেটা কি? সেটা হচ্ছে পেপার শেল। দেখুন এই ভ্যারাইটিটা, এটাই কিন্তু আমরা বাজাই। এবারে আপনাদেরকে একটা প্রশ্ন, একটা শাঁখের ভ্যারাইটি দেখাচ্ছি যেটা আমরা ব্যবহার করি কিন্তু একটু অন্যরকম দেখতে, আমাদের অনেক পুজোতেই কাজে লাগে। সেটা হচ্ছে এই ভ্যারাইটিটা। এর নামটা কি বাংলায় সেটা একবার বলুন দেখি। শেল শব্দের অর্থ যে শুধু কিছু প্রাণীদের শক্ত বহিরাবরণ বা খোলস বা বর্ম তাই নয়। শেল শব্দের অর্থ কিন্তু আত্মস্থ হওয়া। সামনে কচ্ছপের শেলটা দেখলে সেটা খুব ভালোভাবেই অনুধাবন করা যাবে। আমাদের পরবর্তী গন্তব্য অ্যানথ্রোপোলজিক্যাল রুম। এখানে আন্দামানের 5টা উপজাতির জীবন খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। জারোয়া, গ্রেটার আন্দামানি, সেন্টিনাইলি এবং সোমপেন এরা নাইগ্রয়েড টাইপ, আর ওঙ্গোজ এবং নিকোবরিজ এরা মঙ্গলয়েড টাইপ। যখন স্কুবা ডাইভ করেছিলাম তখন জলের তলায় অনেক রকম নাম জানা অজানা মাছ দেখেছি। তো কী মাছ দেখেছি সেগুলো তো সবটা তখন ওরা বলতেও পারেনি এবং আমার পক্ষেও মনে রাখা সম্ভব ছিল না। তো যদি জানতে হয় যে কী মাছ দেখেছিলাম, বা আপনি যখন স্কুবা ডাইভ করবেন কী মাছ দেখেছেন, সেটা জানতে গেলে কিন্তু আপনাকে ডেফিনেটলি এখানে একবার আসতে হবে। অ্যাকোরিয়াম ঘোরার পর চলে গেলাম এখানে আমাদের লাস্ট সেগমেন্টের দিকে। নামটাই নেভাল মিউজিয়াম, আর নেভির সম্পর্কে কিছু থাকবে না তা তো হতে পারে না। সামনে বেশ কিছু সাবমেরিনের মডেল আছে, আমি ওগুলো সম্পর্কে খুব একটা বিশেষ কিছু জানি না, তবে এটুকু বুঝি এনারা না থাকলে আজকে কিন্তু আমরা অচল। আমি গর্বিত ফিল করছি সেই সমস্ত মানুষদের জন্য, আমার দেশের সেই সমস্ত মানুষদের জন্য যারা আমাদের ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যুক্ত। তাদের আত্মবলিদান ছাড়া কিন্তু আজকে আমাদের পক্ষে এত সুস্থভাবে জীবনযাপন সম্ভব ছিল না। একদম 100% স্যালুট। নেভাল মেরিন মিউজিয়াম দেখে আসার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, নৃতত্ত্ববিদ্যা। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, যারা জানেন। তো আমি যদিও আমার সাবজেক্ট নয়, কিছু কিছু জানি, যতটা জানি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি আগে। মিউজিয়ামটা না মানে মারাত্মক, খুব সুন্দর, মানে এত সুন্দর যে আমি ঠিকভাবে ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে এক্সপ্লেন করা। তবে একটুখানি বলি যে আন্দামান এলে এই অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম মাস্ট ভিজিট, আমি এটুকু বলবো। এত সুন্দরভাবে বিভিন্ন উপজাতির জীবনযাত্রা এত সুন্দর করে বোঝানো আছে না, আপনি না এলে কিন্তু নিজে কখনো ফিল করতে পারবেন না।
আসবেন অবশ্যই। আর আপনাদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না, তার কারণ হচ্ছে একদম ভেতরে যেখানে টিকিট কাটবেন টিকিট কাউন্টারের সামনে পরিষ্কারভাবে চিপকানো আছে কাগজে, মানে কাগজে লেখা আছে যে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো ন্যাচারালি ভিডিও করার কোনো প্রভিশন নেই, সেই জন্য আপনাকে ঘোরাতে পারলাম না। এখানকার সমস্ত মিউজিয়াম কিন্তু বিকেল 4:30-র মধ্যে বন্ধ হয়ে যায়। ফিশারিজ মিউজিয়াম এখানে আমরা এসেছি, এখানে ঢোকার জন্য এন্ট্রি ফিজ হচ্ছে 10 টাকা করে। আর আমরা যেহেতু ভিডিওগ্রাফি করব সেহেতু আমাদের এক্সট্রা 50 টাকা ভিডিওগ্রাফির জন্য দিতে হচ্ছে, তো সেটা পেমেন্ট করছি। তো এইটা হচ্ছে আন্দামান নিকোবরের একটা ম্যাপ। এন্ট্রি ফি 10-10-20 আর ভিডিওগ্রাফি টিকিট 50 টাকা। ফিশারিজের মিউজিয়ামে বিভিন্ন সামুদ্রিক প্রাণী স্পেসিমেন হিসাবে সংরক্ষণ করা আছে। তাদের প্রত্যেকের বিজ্ঞানসম্মত নাম, কোন শ্রেণীর অন্তর্গত, টাইপ, সাবটাইপ, জেনেরা সমস্ত কিছু বিস্তারিতভাবে লেখা আছে। আমরা একটা মিউজিয়াম থেকে অন্য মিউজিয়ামে যাওয়ার জন্য অটো ভাড়া করেছিলাম। সেক্ষেত্রে আমাদের অটো ভাড়া পড়েছিল মোটামুটি 20 থেকে 40 টাকার মধ্যে প্রত্যেক ক্ষেত্রে। এই ফিশারিজের মিউজিয়ামটা কিন্তু মানে ফিশারিজের মিউজিয়াম বলুন বা অ্যাকোরিয়াম বলুন, এটাও কিন্তু অবশ্যই আমি বলবো যে আপনাদের প্রত্যেকের আসা উচিত। তার কারণ হচ্ছে এখানে না এলে আপনি কোরাল জিনিসটা কি, কোরালের কোরাল রিফগুলোর উৎপত্তি কী করে, আমাদের দৈনন্দিন জীবনে কোরালের ভূমিকা কী এবং বাস্তুতন্ত্রে কোরালের ভূমিকা কী, সমস্ত কিছু ইন ডিটেলস জানতে গেলে কিন্তু আপনাকে এখানে অবশ্যই আসতে হবে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্লু হোয়েলের স্কেলিটন, আর এখানে আছে ফিশারিজের মিউজিয়ামে আছে স্পার্ম হোয়েলের স্কেলিটন। তো দেখুন দুটো জিনিস কিন্তু আলাদা। একটু শশা খাই, মানে সব মিলাই দি 100 টাকা দাও। না তুমি আমাকে সব মিলাই। ওগুলো খাবো না, এগুলো খেয়ে খেয়ে মুখ পচে গেছে। ও বাবা, একটু শশা খাই। এতে মুখ প্রচণ্ড- করতে না নে? প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, তো সেটার পরিপূরক হিসেবে কিন্তু শশার মতো জিনিস হয় না। একটা শশা আমরা ওখানে খাই 10 টাকা, হ্যাঁ, ঠিক আছে? মিলাই না। এখানে একটা শশা দিদি ক পয়সা? 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, Just এবার এই করে নাও। দামের ডিফারেন্সটা ভেবে নিন। 150 টাকা কেজি, ওটাও তো করো। কেজি 150 টাকা মার্কেটে, এখানে শশা 150 টাকা কিলো। কিলো। মিউজিয়াম ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিল আর খিদেও পেয়েছিল খুব, তাই একটু স্ট্রিট ফুড ট্রাই করতে গেছিলাম। পেঁয়াজ, লঙ্কা, লেবু, টমেটো আর শসা দিয়ে সিদ্ধ বাদামকে বেশ চটপটা করেই কিন্তু মেখেছিল। দিনটা শেষ করলাম মিলনে রাতে ডিনার করে। এখানে থালিতে ভাত, 2 রকম তরকারি, ডাল, রসম, পাঁপড় সমস্ত কিছু থাকে। ভেজ মিলের দাম এক্ষেত্রে এখানে 160 টাকা। সাথে চিকেন কষা নিলাম, তার দাম পড়েছিল 250 টাকা, আর মাছ ভাজা পড়েছিল 80 টাকা। অন্যরকম, বাট খেতে ভালো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আন্দামানের সেরা কোরালের গল্প নিয়ে।